ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ आजन्म ज्ञानविज्ञान निष्णिताय महात्मने विज्ञानानंदपादाय भूयो भूयो नमाम्यहम्। आज श्रीरामकृष्ण देवेर अन्यतम पार्षद एवं रामकृष्ण संघेर चतुर्थ प्रेसिडेंट स्वामी विज्ञानी महाराजेर शुभ जन्मतिथि। विज्ञानी महाराज अद्भुत लोक छिलेन। राजार मধ্যে কথায় गुप्त ब्रह्मज्ञानी, ताके सहजे धरा যেত না। তিনি একাকী থাকতে ভালোবাসতেন। তিনি এলাহাবাদ রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, এই বেলুড়মঠে যে সদৃশ্য মন্দির শ্রীরামকৃষ্ণ মন্দির, সেই মন্দিরের নকশা করেছিলেন স্বামীজির ভাব অনুযায়ী, তাকে বলেছিলেন। এবং তিনি এই মন্দিরের কাজ দেখাশোনা করতেন, যদি অন্য লোক ছিল, কিন্তু তিনি এই মন্দিরের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তিনি আমার এই মন্দিরের শুভ উদ্বোধন করেছিলেন। এছাড়া যে বেলুড়মঠের যে জমি, সেই জমির উপরে যে একতলা বাড়ি ছিল, যখন স্বামীজি কিনেছিলেন, এই দোতলা করা। পুরাতন যে মন্দির আমরা বলি, পুরাতন ঠাকুরঘর, সে বাড়ি তৈরি করা, স্বামীজির মন্দির তৈরি করা, কনকল কাশী সেবাশ্রমের যে বিভিন্ন ওয়ার্ড, সেও তা তৈরি করা, এই ছিল তার একটা মহৎ অবদান রামকৃষ্ণের সঙ্গে। তিনি তো ছিলেন ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার থাকলে কী হবে, তিনি তার এই অগাধ জ্ঞান দ্বারা সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন। জল সরবরাহের কারখানা, তখনকার দিনে কী করে বিভিন্ন শহরে পানীয় জল সরবরাহ করা হবে, গঙ্গা থেকে জল তুলে কীভাবে পরিশুদ্ধ করা হবে, তিনি বিস্তৃত হবে ওই ক্ষেত্রে লিখে গিয়েছেন। ইংরেজিতে অনুবাদ করেছিলেন দেবী ভাগবতম, বৃহৎ জাতক, নারদ পঞ্চরাত্র আর বাল্মীকি রামায়ণ। মহাসমাধির শেষ আগন্ত তিনি অনুবাদ করে গেছেন। হিন্দিতে অনুবাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য, গৃহী শিষ্য সুরেশচন্দ্র দত্তে শ্রী শ্রীরামকৃষ্ণ জীবনী উপদেশ। আর মৌলিক শ্রীরামকৃষ্ণের দেবের জীবনী করে লিখেছিলেন হিন্দিতে পরমহংস চরিত। এই মহাপুরুষ, ব্রহ্মজ্ঞ মহাপুরুষের আচার আচরণ ব্যবহার খুব অদ্ভুত। কিন্তু আজকে যে আমরা বলবো তার শুভ জন্মতিথিতে স্বামীজির কথা বলবো। তিনি কীভাবে স্বামী লিখেছেন। যারা স্বামীজিরকে কেন্দ্র দেখেছেন তাদের অনুভূতি আলাদা। আমরা স্বামীজিকে দেখি তিনি ফায়ার ব্র্যান্ড, সাইক্লোনিং মঙ্ক, একবারে দুরন্ত ঘোড়ার মতো চাউক মেরে সবাইকে দুরন্তকে ছুটিয়ে দেন। কিন্তু স্বামীজি আরেকটি অন্য রূপ ছিল, যে রূপ বিজ্ঞান মহারাজের চোখে ধরা পড়েছিল। স্বামীজি যে অন্য রূপ, যেগুলো খুব সবেমাত্র প্রকাশিত হয়েছে, এতদিন তার কাছে ছিল, সে অদ্ভুত। তিনি স্বামীজিকে মন্দিরকে বলতেন শিবের মন্দির। যখন তিনি তদারকি করছেন সেই মন্দিরটি, তখন মিষ্টি মুচুতে বলতে, দেখো বাবা, শিবের মন্দির তৈরি করছো,
খুব সাবধান, খুব সাবধান। বিজ্ঞান মহারাজ, তা সবাই আমরা বিজ্ঞান মহারাজ বলে জানি, ডাকে। স্বামীজির পেশন, তিনি আদর করে ডাকতেন। তিনি এলাহাবাদ থেকে তিনি বেলুমঠে আছে। তিনি থাকতেন কি, ওই যে স্বামীজির যে বারান্দা আছে, পূর্ব দিকের বারান্দা, ছোট ঘর, যে ঘরে খোকা মাছ থাকতেন, খোকা মাছ, বিজ্ঞান মাছ এলে খোকা মাছ ঘর তার ছেড়ে দিতেন। তিনি ওদিকের গঙ্গা দিকের দরজা খুলে শুয়ে আছেন। রাত্রিবেলা তিনি উঠেছেন, ঘুম ভেঙে গেছে। দেখেন যে স্বামীজির ঘর থেকে স্বামীজির কান্না তিনি শুনতে পাচ্ছেন। অবাক হলেন। পা টিপে টিপে তিনি স্বামীজির কাছে গেলেন। দেখছেন স্বামীজি অঝোর ঝরে কাঁদছেন। তখন বিজ্ঞান মা জিজ্ঞেস করলেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ হয়েছে? ও কে পেশন এসেছিস? আমি মনে করছি তোরা সব ঘুমিয়ে পড়েছিস। দেখ যে এই দেশের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে, দৈনিক কথা চিন্তা করে আমি যে নিজেকে স্থির থাকতে পারছি না। তখন এই অবস্থাতে যখন বলছেন, তখন স্বামীজি মেঝেতে শুয়ে আছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমাদের দেশের সুদিন আসুক, এই সমস্ত আর ভালো দিন আসুক, তাই প্রার্থনা করেছিলাম। বিজ্ঞান মহারাজ দেখলেন যে দেশের দুঃখ দৈন্যের কথা চিন্তা করে স্বামীজির বুকে যেন শেল বিদ্ধ হচ্ছে, এই তিনি দেখেছিলেন। আরেকবার এরকমই তিনি বেলুমঠে রয়েছেন, স্বামীজি রয়েছেন। ঘুম ভেঙে গেল, দেখছেন স্বামীজি রাত্রি হয়ে গেছে। স্বামীজি ওই বারান্দায় পায়চারি করছেন আর গান গাইছেন, শ্যামা সঙ্গীত গাইছেন। আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। ওই গান গেয়েই চলেছেন আর পায়চারি করছেন। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন, ভাবস্থ হয়ে যাচ্ছেন, স্থির হয়ে পড়ছেন, আর দু গাল দিয়ে চোখের জল পড়ছে টপ টপ করে। তো এই যে গান, সে গানের যে আনন্দধারা, সে চলল ভোর অবধি। আর এই স্বামীজির গানের আনন্দধারায় বিজ্ঞান মহারাজ বলছেন যে আমার মন প্রাণ একেবারে আনন্দে শান্তিতে ভরে গেল। এরকম ঠিক আরেকবারও বিজ্ঞান মহারাজ দেখেছিলেন, মা তং হি তারা গানটি গাইছেন বারান্দায়, সারা রাত করে ভোর হয়ে গেল। স্বামীর এই রূপ আমরা খুব কম দেখি। আর দেখতেন, বিজ্ঞান মহারাজ বলেছেন যে স্বামীজি মঠে আছেন কি না টের পাওয়া যেত। যখনই থাকতেন তখন একটা আনন্দের ধারা, এবং তিনি যে আছেন খুব অনুভব হতো। আর তিনি যদি না থাকতেন মঠটা যেন ম্যাড়মেড়ে হয়ে যেত। তাই বলি বেলুমঠে ঢুকেই বুঝতে পারতুম যে স্বামীজি আছেন কি না। একবার বিজ্ঞান মহারাজ কাজে বাইরে গেছেন বেলুমঠ থেকে, ফিরতে রাত্রি হয়ে গেছে। দেখেন ওই ছোটো গেট, পলিমল গেট আমরা বলি, দক্ষিণ দিকের গেট, তখন ওখান থেকে এসে দেখছেন একটা সার্চ লাইট একটা আসছে, ঘুরছে, সার্চ লাইট ঘুরছে। উনি মনে করলেন তো স্টিমার যায় গঙ্গা দিয়ে, তাদের সার্চ লাইট। কি গেট পেরিয়ে যখন তিনি আরও এগিয়ে আসছেন স্বামীজি ঘরের দিকে, দেখেন সে সার্চ লাইট স্টিমারের নয়, ওই সার্চ লাইট স্বামীজি ঘর থেকে বেরিয়েছে। তখন তো আর চিন্তা হলো কেন এরকম করছে।
তখন বিজ্ঞানমা লিখছেন, হ্যাঁ, স্বামীজি ব্রহ্মজ্ঞ ছিলেন কি না এই আলোই তার কাছ থেকে আসছে। একবার বিজ্ঞান মহারাজের একবার সন্দেহ হলো, ঠাকুরকে যে আমরা ভোগ দিই ঠাকুর খান কিনা, গ্রহণ করেন কিনা। তিনি সাহস করে স্বামীজিকে বললেন, শুনেই স্বামীজি গম্ভীর হয়ে গেলেন, বলে, দেখ পেশন, ঠাকুর খান, গ্রহণ করেন। তার তৃতীয় নয়ন থেকে জ্যোতি বেরিয়ে সব কিছু খেয়ে নিয়ে যায়, আবার তুই পূর্ণ করে দেন। তুই দেখতে চাস, তোকেও দেখাতে পাই, চল ঠাকুর ঘরে। তখন বিজ্ঞান বলেন, না, আপনি যা বলছেন বিশ্বাস আমার হয়েছে, আমি আর কোনো সন্দেহ নেই। এই হচ্ছে আমাদের স্বামীজির রূপ, যে বিজ্ঞান মহারাজ ফুটিয়ে তুলেছেন। বলছেন যে স্বামীজি তাকে খুব ভালোবাসতেন, তার ভালোবাসা কি বলে বোঝানো যাবে না। বিজ্ঞান মহারাজ লিখছেন, সে রিটার্ন করছেন যে তার আদেশে কিছু কিছু কাজ করে আমি নিজের জীবন ধন্য করেছি। আর একটু মজার কথা বলবো বিজ্ঞান মহারাজের। কিন্তু বালকবধ, ব্রহ্মজ্ঞ পুরুষ, বালকবধ, জড়বধ, তাদের আচরণ কিচ্ছু বোঝা যায় না। শৈলেন ব্যানার্জি ছিল মহেন্দ্র ব্যানার্জির ছেলে, ব্যারিস্টার, কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার। যে মহেন্দ্র ব্যানার্জি দার্জিলিংয়ের তার বাড়িতে স্বামীজি ছিলেন, শৈলেন ব্যানার্জি স্বামীজির কাছেও দীক্ষা নিয়েছেন, তার স্ত্রী মহাপুরুষে দীক্ষা নিয়েছেন। তা বিজ্ঞান মহারাজের সঙ্গে তাদের হৃদ্যতা ছিল। তিনি একদিন বিজ্ঞান মহারাজকে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে খাওয়ার জন্য। বিজ্ঞান মহারাজ রাজি হলেন, কিন্তু মঠে কেউ কেউ বেঁকে বসলেন। তার কারণ হাইকোর্টে একটা মামলা চলছিল, আমাদের বিরুদ্ধে এই শৈলেন ব্যানার্জি, ব্যারিস্টার ব্যানার্জি দাঁড়িয়েছেন, আপত্তি করলেন। তখন বিজ্ঞান মহারাজ বললেন, আমি তার আগে তিনি মহাপুরুষের কাছে অনুমতি নিয়েছেন। তাও বিজ্ঞান মহারাজ বললেন, দেখো, কে মামলা করছে কে হয়েছে আমি জানি না, আমার ব্যক্তিগত সম্পর্ক, আমি তার মামলা লড়তে যাব না। এই বলে তিনি দুজন সাধুকে নিয়ে তার বাড়িতে গেলেন, বাড়িতে বসলেন। তখন ব্যারিস্টার শৈলেন ব্যানার্জি বলছেন যে, মহারাজ, আপনি যে ভগবান টগবান ঈশ্বর আছে আমার কি মনে না। গম্ভীর হয়ে গেলেন বিজ্ঞান মহারাজ, বললেন, দেখো, আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, আমি দেখছি চোখের সামনে, এই যে প্রকৃতি, এই যে বিশ্বজগৎ, এই যে তার পিছনে একটা চৈতন্য সত্তা রয়েছে, তিনি ভগবান। যখন এই কথাগুলো বলছেন তখন শৈলেন ব্যানার্জি হাত চুটলেন, মহারাজ আপনার কথাই ঠিক। বিজ্ঞান মহারাজ শৈলেন ব্যানার্জি বলেছেন, দেখো, ঝোল ভাত করে, দুই ঝোল ভাতও করেছেন আর অন্য কিছুও করেছেন। খেতে বসেছে, পোলাও, উপাদেয় সব তরকারি, মাংসাদি রয়েছে, খুব পরিপাটি করে খেলেন, তিনি ভালো খেতে পারতেন। তারপরে খাওয়া শেষ হয়ে গেছে, বললাম শৈলেন ব্যানার্জি, হাজ মহারাজ আপনি বলেছিলেন যে ঝোল ভাত খাবো, তাও রয়েছে, তাই নিয়ে এসো। তো মাগুর মাছের ঝোল তো, তাও তিনি খেয়ে নিলেন, করে তাদেরকে আশীর্বাদ করে ফিরে এলেন। এই মহাপুরুষদের আচরণ কিছু বোঝা যায় না। তার আচরণ, তার যে সেবক বেনিকে নিয়ে আছে, বেনি মহারাজের কাছে খুব ফ্রি ছিলেন, খুব আন্তরিকভাবে সেবা করেছেন। এই মহাপুরুষের সেবা করলে, আন্তরিকভাবে সেবা করলে, ঠিক সেবা করলে যে মুক্তি পাওয়া যায়, যে আধ্যাত্মিকতার সুরে নিজের মনটাকে মিলিয়ে নেওয়া যায়, এই বেনি হচ্ছে উদাহরণ। বেনি আবার ইচ্ছে হচ্ছে যে বেলুড় মঠে কলকাতা দেখবে, বিজ্ঞান তাকে এনেছেন। এক ভক্ত নিমন্ত্রণ করেছেন খাওয়ার জন্য, বিজ্ঞান মহারাজ গেছেন, কয়েকজন সাধু গেছে, বেনিকেও নিয়ে গেছে। গিয়েই গৃহস্বামীকে বলছেন, দেখো, বেনিকে কিছু দিও না, ওর খুব পেট খারাপ, যা পায় তাই খায়, বেশি খেয়ে ফেলে, দেবে না, বারবার বলে যাচ্ছেন আর মুচকি হাসছেন। তখন গৃহস্বামী, হ্যাঁ মহারাজ, আপনি যা বলছেন তাই হবে। তারপর যখন খাওয়ার ডাক পড়লো, বসেছেন,
বেনিকে দূরে বসিয়ে রেখে দিয়েছে। তখন বিজ্ঞান বলছেন, কই বেনি কোথায়? ওখানে বসেছি মহারাজ। না না, আমার সামনে বসো, আমার সামনে বসো। তাও তাকে মার সামনে বসলো। তা যখন বিভিন্ন পদ বিজ্ঞান মহারাজকে দিচ্ছেন, দেওয়ার পর যে মহারাজ বেনিকে কি একটু দেবো? তখন বলবো, না না না, ওকে দিও না, ও বেশি খেয়ে ফেলবে, লোভী, ওকে দিও না। তারপর যখন তার মাঝে কথাতে গৃহস্বামী চলে গেছেন, না 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 না, আচ্ছা আচ্ছা একটু দিও, একটু দিও। এইভাবে যত পদ আছে এইভাবে তিনি বেনিকে দেওয়ালেন। অর্থাৎ বিজ্ঞান মহারাজের ইচ্ছে ছিল যে তাকে তার সামনে বসে তাকে বেশি করে খাওয়ানো। তিনি এই কৌতুক করেছিলেন। দেখুন কীরকম আচরণ। এই সব বেনির সম্পর্ক। এই জন্য যে মহাপুরুষের যে কাজ আমরা বুঝতে পারি না কি রহস্যের মধ্যে আছে। এই শরীর যখন যায়, বেনি এলাহাবাদ আশ্রমেই ছিল। তার বাড়ির লোকেরা মনে করছিল খুব টাকা পয়সা দিয়ে গেছে, তাকে বিয়ে করার খুব চেষ্টা করলাম। না, মহারাজ আমাকে আমি সেবা করছি, মহারাজ ছিলেন, আমি এখানেই তাকে বিয়ে করে কিছু করবো না। তারপর কাল অনেক বছর ছিলেন করে এসে বলতেন, এই কী জন্য পড়ে আছিস এখানে? তো বেনি বললে একটা কথা, এইরকম মহাত্মা তুমি কোথায় পাবে? তারপর যখন শরীর যায়, ঠাকুরের নাম করতে করতে, তিনি বিজ্ঞানময় নাম করতে করতে তার শরীর চলে গেল। এই যে মহাপুরুষের সেবা করলে ঠিক ঠিক যেই হোক, যে তার যে মুক্তি অবধারিত, যে ভগবান দর্শন যে অবধারিত, এই বেরি তার প্রণাম। আরেকটা ঘটনা বলে, দুটো ঘটনা বল। আরেকটা যে বলরাম বসুর যে পুত্র রামকৃষ্ণ বসু, তার একটি ছেলে ছিল, তার নাম ঋষিকেশ। তিনি ছোট বয়সে মারা যান। তখন রামকৃষ্ণবাবু তার পরিবার থেকে একজনকে দত্তক নিয়েছেন, রতিকান্ত বসু, ডাকনাম পার্থ। তাকে আমি দেখেছি, আপনারা অনেকেও দেখেছেন। এই বলরাম মন্দিরের দোতলা ঠাকুরের উর্বর মুখে তিনি এক চেয়ার নিয়ে বসে থাকতেন, আর যেই ভক্ত আসতো তাদের কিন্তু ওই বাতাসা প্রসাদ দিতেন। সেই পার্থ যখন ছোট একটু বড় হয়েছে, তার অন্যান্য লোকেরা যখন বিজ্ঞানময়ের কাছে দীক্ষা নিতে বললেন বেলুমঠেতে, তখন বললেন না না, দুজনের নাম বললেন, ওই পার্থ আর একজন, তোদের এখানে দীক্ষা এলাহাবাদে যাবি। তখন 1937-38 সালের কথা, শেষের দিকে তার ওখানে যাবি। তখন ওরা গেল এলাহাবাদে, দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর তাদের ইচ্ছে ত্রিবেণীতে স্নান করা, আর সেই সময় খুব দাঙ্গা হচ্ছিল। তখন মহারাজ বললেন, একজন মুসলমান মাঝিকে ডাকলেন, বলে এই আমার দুটি ছেলে, ওদেরকে স্নান করে নিয়ে এসো, অর্থাৎ দাঙ্গাতে যাতে এত কোনো অসুবিধা না হয়, কেউ না কিটা করে। তখন বাবা এখন বিজ্ঞানময় বাইরে যেতেন না, বেশি করতেন না, এলাহাবাদের মধ্যে সবসময় থাকতেন, ভগবানের বিহরে থাকতেন, কিন্তু সবাই মুঠিগঞ্জ এলাকা সব জানতো বাবা, সব শ্রেণী মানুষের বাবা, আমি থাকতে এদের কিছু হবে না। তখন সেই মুসলমান মাঝি ওদের দুজনকে স্নান করে নিয়ে এলো। তারপর একদিন এদের ইচ্ছে হলো যে শহর দেখতে যাবে। তখন বিজ্ঞান, তুই যাবি? আচ্ছা। তখন একজন মুসলমান গার্ডওয়ানকে ডাকলেন একা করে, বলে বাবা কী হবে? এই আমার দুটি ছেলে শহর যেখানে যেখানে দেখতে চায় দেখাও, ভালো ভালো জিনিস দেখো, এদেরকে না কিছু না ক্ষতি না হয়। বলে বাবা, আমি থাকতে এদের গায়ে কেউ আঁচড় দেবে না। তারপরে এই পার্থকে এবং তার আরেকজনকে নিয়ে সেই মুসলমান গারওয়ান বাইরে শহরে বেরোলেন। বলে এইদিকে চলো, বলে না মা ওদিকে। তখন সেই মুসলমানটি বলছেন, বাবাজি ওদিকে যাবেন না, ওদিকে গোলমাল আছে। তো তিনি অনেক ঘুরে টুরিয়ে কেবল কাছে পৌঁছলেন। এই যে গুরু শিষ্যকে যে মন্ত্র দেয়, দীক্ষা দেয়, তার ভারও নেন তিনি। দেখুন এই যা তার শিষ্যেরা প্রকাশ করেছে তার কাছে, যে
তারা ত্রিবেণী সঙ্গম করবে, ত্রিবেণী স্নান করবে আর শহর দেখবে, তাতে যাতে কিছু না ক্ষতি হয় বিজ্ঞান মহারাজ তাদের ব্যবস্থা করেছিলেন। ওরা যখন ফিরেই গেল তখন কলকাতা খুব দাঙ্গা হচ্ছে, বাড়ির লোকও জানতো না কবে ফিরবে, কিন্তু বিজ্ঞান মহারাজের কৃপায় আশীর্বাদে তাদের আসলে তার ঠিক নিরাপদে বাড়িতে পৌঁছে গেছিল। এই বিজ্ঞান মহারাজের যে কত দর্শন হয়েছিল দেবদেবী চিন্তা করে, যখন রামায়ণ লিখতেন সামনে দেখতেন রাম, সীতা, লক্ষ্মণ, মহাবীরজি দাঁড়িয়ে রয়েছে। ত্রিবেণী স্নান করতে যাচ্ছেন, ত্রিবেণী মায়ের দর্শন পেয়ে গেলেন, আরও সব দেবী দর্শন পেয়েছিলেন। এই বিজ্ঞান মহারাজ বিজ্ঞানী হয়েও, ইঞ্জিনিয়ার হয়েও কীভাবে তিনি ঠাকুরের পার্শ্বদ যারা রয়েছেন ঠাকুর তাদের কীভাবে তৈরি করেছিলেন, এই বিজ্ঞান একটা অতুজ্জ্বল দৃষ্টান্ত এই বর্তমান যুগেতে, এই বৈজ্ঞানিক যুগেতে। তার শুভ দিনেতে পূজ্যপাদ মহারাজ বিজ্ঞান মহারাজের কিছু কথা বলতে পেরে আর রামকৃষ্ণ মঠ জগদ্দান কাকুর কাছে তাই জন্মদিন আমরা পালন করি, করে বলতে পেরে আমি মহারাজের আশীষ চাইছি, সবাইয়ের হয়ে তার কাছে আশীষ চাইছি, তিনি যেন আমাদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস দেন, ঠাকুরের চরণে আমাদের যেন মতি হয়, গতি হয়, এই বলে প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।